লুক অ্যান্টনি নামের এক লোক নিজের হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে চলে যায় এমন এক গ্রামের বাড়িতে যেখানে থাকেন একটা মানুষও। কি কারণে সেই বাড়িটা তাকে কিনে নিতে হলো, আর কি কারণে মাকে তার ছেলের কবর পুনরায় খুঁজতে হয়। একটা ইউনিক লেভেলের মুভি যেটার গল্প হয়তো তোমরা কল্পনাও করতে পারবে না। এমনই একটা রহস্যময় মিস্ট্রি থ্রিলার মুভি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর শেষে রয়েছে দারুণ কিছু টুইস্ট। কথা বলছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত ররশ্যাক। গভীর রাতে অ্যান্টনি গ্রামের পুলিশ স্টেশনে তার বউয়ের মিসিং রিপোর্ট করাতে আসে। অ্যান্টনি জানায় তারা দুজন এখানে ঘুরতে এসেছিল। পাহাড়ের পথে যাওয়ার সময় গাড়ি রং টানে চলে গেলে আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাথায় আঘাত পেয়ে অ্যান্টনি জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই দেখে তার স্ত্রী সোফি গাড়ির মধ্যে নেই। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তো তার কথা মতো পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজা শুরু করে। এমনিতেও এই স্থানে কেউ আসে না। জায়গাটার নাম আদমখোর, যেখানে বাঘ ও শিয়ালের ডেরা, গভীর জঙ্গল, বাইরে সরু ঝর্ণা নদী। বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এর মধ্যে তার স্ত্রী সোফি আবার গর্ভবতী। টানা 2 দিন ধরে পুলিশের সাথে গ্রামবাসীরা মিডল সোফিকে খুঁজতে থাকে, কিন্তু সোফির একটা জুতো ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি। আর এভাবেই দেখতে দেখতে গ্রামবাসীদের সংখ্যাও কমে যায়। পুলিশও খোঁজা বন্ধ করে দেয়, কারণ পুলিশের ধারণা সোফিকে হয়তো বাঘে খেয়ে ফেলেছে। আর কেউ না থাকলেও অ্যান্টনির পাশে বালান নামের এই লোকটি ঠিকই ছিল। অ্যান্টনির বিশ্বাস তার স্ত্রী এখানেই কোথায় আছে, আর সে কোনো না কোনো একদিন তার বউকে খুঁজে পাবে। তাই ঠিক করলো যতদিন না সে সোফিকে খুঁজে পাচ্ছে ততদিন এই গ্রামেই থাকবে। আর সেই মোতাবেক প্রতিদিন খোঁজা অব্যাহত রাখলো, আর নিজের গাড়িতে ঘুমানোর ব্যবস্থা করলো। সময় কাটানোর জন্য কখনো পাহাড়ে, না হলে থানায় বসে থাকতো। পুলিশের উপরে তার আর কোনো আস্থা নেই। তবে এভাবে প্রতিদিন থানায় বসে থাকার কারণে সময়ের সাথে পুলিশ অতিষ্ঠ হয়ে যায়। পুলিশরা অ্যান্টনিকে গ্রাম থেকে চলে যেতে বলে, কারণ এই ঘটনার 2 মাস হয়ে গেছে। অ্যান্টনি এখানে প্রতিদিন বসে থাকার কারণে আশেপাশের লোকজনেরা পুলিশদের বদনাম করে। এর মধ্যে একদিন রাতে বালানের সাথে পরিত্যক্ত এরিয়াতে বসে ক্যাম্পিং আর মদ পান করার জন্য অ্যান্টনিকে 1 রাত্র জেলে কাটাতে হয়। পরদিন সকালে বালান অ্যান্টনিকে একটা পরিত্যক্ত বাড়ির সামনে নিয়ে আসে। সে বলে, স্যার, পুলিশরা যা বলছে ঠিকই বলছে, কারণ এই গ্রামে থাকতে হলে আপনার নিজের একটা বাড়ি প্রয়োজন। নিজের বাড়ি থাকলে কেউ আপনাকে কিছু বলবে না। এই বাড়িতে আমার বড় ছেলে দিলীপের ঘরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ও সড়ক দুর্ঘটনায় মারা যায়। ও মারা যাওয়ার পর বাড়িটা যেমনটা তেমনই পড়ে আছে। সুতরাং আপনি যেহেতু এখানেই থাকছেন, তাহলে বাড়িটা আপনিই নিয়ে নিন। অ্যান্টনিও এই সুযোগ আর ছাড়ল না। 45 লক্ষ টাকা দিয়ে বাড়িটা কিনে নিল। আর পরের দিন 45 লক্ষ টাকা বাড়ি বিক্রি করে বালান ঘর ছাড়ল। আসলে বালান অ্যান্টনির সাথে বেইমানি করেছে। বালানের বড় ছেলে দিলীপ সৌদি থেকে প্রচুর টাকা ইনকাম করে দেশে ফিরলে সবাই তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। এরপর তাকে আর কেউ বাড়িতে পাত্তা দিত না। বালান রিটায়ার্ড হওয়ার পর তাকে আর কেউ কোনো কিছুতে জিজ্ঞাসা করতো না, বরং সে বাড়িতে না থাকলেই সবাই খুশি হতো। সুতরাং এই স্ত্রীর সাথে তার আর থাকার কোনো ইচ্ছে ছিল না। বালানের দ্বিতীয় আরেকটি স্ত্রী আছে, যেখানে তার আরও একটি ছোট ছেলে আছে। আর তার প্ল্যান ছিল এই টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে গ্রাম ছেড়ে পালিয়ে কোথাও চলে যাবে। ওইদিকে টাকা লেনদেনের সময় বালানের প্রথম পক্ষের স্ত্রীর মেয়ের জামাই শশাঙ্ক অ্যান্টনিকে বলে যে, স্যার, আপনি কত বোকা যে এই বাড়িটা কিনে নিলেন। লোকে বলে এই বাড়িতে নাকি এখনও দিলীপের আত্মা ঘরে। অন্য কেউ হলে হয়তো এটা শুনে পালাতো, কিন্তু আপনি হাসছেন। টাকা নিয়ে গ্রাম থেকে পালানোর সময় বালান তার স্কুটি পুকুরে ফেলে দেয়, যাতে সবাই ভাবে ও মারা গেছে। ওইদিকে পরের দিন অ্যান্টনি কিছু জিনিসপাতি নিয়ে দিলীপের সেই বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু ঢোকার আগে দিলীপের সেই নেম প্লেটে থাকা নামটা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। রাতে থাকার জন্য ঘর কোনো রকম পরিষ্কার করে নেয়, কিন্তু এরপর অ্যান্টনি অদ্ভুত একটা মুখোশ পরে টেবিলের উপরে পায়ের উপরে পা তুলে সোফায় বসে থাকে। আর সামনে রাখা একটা চেয়ার দেখে মনে হচ্ছে সে যেন কারো অপেক্ষায় আছে। সকাল হলে থানায় ছোট ছেলে অনিলকে নিয়ে বালানের মিসিং রিপোর্ট করাতে আসে তার প্রথম স্ত্রী সীতা। পুলিশ কনস্টেবলকে তারা জানায় যে বালান বাড়ির বিক্রি করে তার দ্বিতীয় স্ত্রীর সাথে হয়তো কোথাও পালিয়ে গেছে। বাড়িটা যেহেতু দিলীপের ছিল, সুতরাং এই টাকার অধিকার তাদেরই। তাদের বয়ান শুনে হেড কনস্টেবল আশরাফ ইনভেস্টিগেশন করতে লুকিয়ে একাই বেরিয়ে পড়ে। কিন্তু বালানের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়ে জানতে পারে বালান এখানে অনেক দিন ধরেই আসেনি। মানে তারা যেটা ভাবছিল যে বালান তার দ্বিতীয় স্ত্রীর সাথে পালিয়ে গেছে, সেটা একেবারেই ভুল। কিন্তু আশরাফ কিছু একটা ভেবে বালানের ফেরার রাস্তার আশেপাশের জঙ্গল চেক করলে যেটা দেখতে পায় সেটা বালানের বডি, অর্থাৎ বালানকে কেউ মেরে এখানে রেখে দিয়েছে।
কেউ তার মাথায় জোরে কিছু দিয়ে আঘাত করে মাথা থেতলে দিয়েছে। তবে টাকার ব্যাগটা মিসিং। গ্রামে এই ঘটনা আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। চারদিক থেকে নানান রকমের কথা আর সন্দেহেও গ্রামে আসা ওই নতুন মানুষটা লুক অ্যান্টনির উপরে। বালানের শ্রাদ্ধের দিন অ্যান্টনি বালানের বাড়িতে আসে, এমনকি তার বডি নিজের হাতে তুলে ঘরে ঢোকায়। দিলীপের বউ সুজাতাও সেখানে এসেছে। দিলীপের মৃত্যুর পর নিজের বাড়িতেই থাকে। দিলীপ তার বউকে অনেক ভালোবাসত। এই বাড়ি, সমস্ত ব্যবসা সব তার বউয়ের জন্যই করা। কিন্তু দিলীপের মা সীতা ওকে মোটেও পছন্দ করে না। সুজাতা দিলীপের কাজু বাদামের বিজনেস এখন একলাই সামলাচ্ছে, কিন্তু ব্যবসায় এসে সুবিধা করতে পারছে না, কারণ প্রচুর লোকসানের পর সে সময় মতো শ্রমিকদের পেমেন্ট করতে পারছে না। পেমেন্ট না পাওয়ায় শ্রমিকরা স্ট্রাইকে বসেছে। তখন দেখা যায় বালানের বাড়িতে অ্যান্টনি তার ভিশনে একটা মুখোশ পরা লোককে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তার ডিলিউশন ফলো করতে করতে একটা রুমের ভেতরে ঢুকে দেয়ালে টানানো একটা ছবির দিকে তাকাতে তার মন চঞ্চল করে ওঠে। আবারও অ্যান্টনির ডিলিউশনে একটা হাত এসে তাকে শান্ত করে। দিলীপের মায়ের সাথে কথা বলে অ্যান্টনি জানতে পারে যে দিলীপ তার ছোট ভাই অনিল এবং তার মাকে অনেক ভালোবাসত, কিন্তু তারা পরিবারের কেউই বালানকে পছন্দ করতো না। বরং তারা সবাই খুশি হয়েছে যে বালান মারা গেছে, কারণ ওর সাথে গ্রামবাসীদের কারো সম্পর্ক ভালো ছিল না এবং সংসারে প্রতিদিন অশান্তি লেগেই ছিল। সেদিন সন্ধ্যায় গ্রামের মেয়ে আম্মুকে অ্যান্টনির বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখা যায়। মেয়েটা অ্যান্টনির বাড়িতে কাজ করে এবং তাকে শারীরিক শান্তিও দেয়। এর বিনিময়ে ভালো অর্থও পায় সে। অ্যান্টনি হঠাৎই একদিন অদ্ভুত আওয়াজ শুনতে পায়। শব্দটা শুনে সে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে, যেন তার মনের মধ্যে একটা ভয় লুকিয়ে আছে। তাদের এই সমস্ত কার্যকলাপ দরজার ফুটো থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলে আম্মুর বন্ধু সতীশ। এ নিয়ে সকালবেলা দুজনের মধ্যে কথোপকথন হয়। সতীশ অ্যান্টনিকে সন্দেহ করছে যে একটা লোক কিভাবে দুবাই থেকে এত দূরে একটা অজানা গ্রামে উঠে বসলো, এর মধ্যে একটা বাড়িও কিনে নিল। যদিও তার ডকুমেন্টসগুলো সব জেনুইন, কিন্তু বউ হারিয়ে গেছে এটা কতটুকু সত্য, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? শুধু গ্রামবাসীদের মধ্যে এসব কথা হচ্ছে এমনটাও না, পুলিশের মনেও সন্দেহ জেগেছে অ্যান্টনির উপরে। ওইদিকে অ্যান্টনি শশাঙ্কর সাথে দেখা করে। অ্যান্টনি তাকে আফসোস করে বলে, আমার দেওয়ার টাকা বালানের পরিবারে কোনো কাজই আসতো না। আসলে আমি বালানের দিকে তাকিয়ে বাড়িটা কিনেছিলাম যাতে ওর কিছু উপকার হয়, কিন্তু দুর্ভাগ্য টাকার ব্যাগটা কেউ নিয়ে গেছে। দেখো শশাঙ্ক, পুলিশ এই কেসটা নিয়ে তেমন ঘাটবে না। এক কাজ করি, তুমি আর আমি মিলে বালানের খুনিকে খুঁজে বের করি, ওর কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে তোমাকে দিয়ে দেব। কথাগুলো বলার সময় অ্যান্টনি এক দৃষ্টিতে শশাঙ্কের হাবভাব লক্ষ্য করছিল। অ্যান্টনি বলে, তুমি ঘরের বড় জামাই, টাকাগুলো তোমারই পাওয়া উচিত। শশাঙ্ক বলে, না না স্যার, আমার এই টাকার কোনো দরকার নেই। আর দেখা যায় অ্যান্টনি চলে যেতেই ও ছুটে এসে পাশের ছাউনির তলায় ট্যাঙ্কের কিছু ময়লা সরিয়ে বালানের সেই টাকা ভর্তি ব্যাগটা চেক করে। অর্থাৎ বালানের মৃত্যু আর এই টাকা চুরির পিছনে শশাঙ্কের হাত আছে। সেদিন রাতে আবারও অ্যান্টনির ডিলিউশন হয়। উচ্চস্বরে আবারও সেই শব্দটা শোনা যায়, আর মানে অ্যান্টনি অন্য এক ঘরের মধ্যে আলো একটি ঘর দেখছে, আর তার ঠিক পেছনে একটা মহিলার আত্মাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। মনে হয় অ্যান্টনি কোনো এক মোহমায়ার জালে ফেসে আছে। কোনটা অতীত কোনটা বর্তমান এটা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আরেকদিকে রাতে শশাঙ্কের স্টোরেজে আগুন লাগে। সকালে অনিল আসতে শশাঙ্ক জানায় এই কাজটা হয়তো অ্যান্টনিরই। ও মনে হয় সব কিছু জেনে গেছে। আসলে সেদিন বালান টাকা নিয়ে পালানোর সময় অনিল এবং শশাঙ্ক জেনে যায় যে বালান বাড়ি বিক্রি করে টাকা নিয়ে পালাচ্ছে। অনিল ওর বাবাকে ধরে টাকাটা দিতে বললে তখন টাকা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, আর রাগের মাথায় অনিল পাথর দিয়ে মাথা থেতলে বালানকে মেরে ফেলে। এরপর অনিল এবং শশাঙ্ক মিলে বডি জঙ্গলের দিকে লুকোতে গেলে মেইন রোডে একটা গাড়ি চলে আসে। তখন ওরা দুজন বডি রেখেই পালিয়ে যায়, আর সেদিন থেকেই টাকার ব্যাগটা শশাঙ্কর কাছে লুকানো। কিন্তু এখন ওদের দুজনের সন্দেহ যে স্টোরেজে আগুন লাগিয়ে টাকার ব্যাগটা অ্যান্টনি নিয়ে গেছে। পরে অনিল এবং শশাঙ্ক মিলে প্ল্যান করে আজ রাতে অ্যান্টনির বাড়ি থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে আসবে, কিন্তু অ্যান্টনির কাছ থেকে নেওয়া এত সহজ না। অ্যান্টনি দুজনকে মেরে শায়েস্তা করে। শশাঙ্ক কোনো রকম প্রাণে বেঁচে গেলেও অনিলের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্টনি অনিলকে হসপিটালে অ্যাডমিট করে আসে। সেখানেই তার পরিচয় হয় দিলীপের বউ সুজাতার সাথে। অ্যান্টনি কিছু একটা চিন্তা করে সুজাতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে কিছু নিয়ে একটা সন্দেহ করছে। সুজাতাকে ওর পরিচয় দিয়ে হঠাৎ ওর সাথে ফ্লার্ট করা শুরু করে।
বেশ কিছুদিন পরে সীতা অ্যান্টনির কাছে গিয়ে সাহায্যের হাত পাতে। সে জানায় দিলীপের ফ্যাক্টরি বন্ধ হতে চলেছে, শ্রমিকরা আর কাজ করতে চাচ্ছে না, লোকসানে জর্জরিত হওয়ার কারণে তাদেরকে বেতনও দিতে পারছে না। আর এইদিকে অনিলের চিকিৎসার টাকাও শেষ, হসপিটালের বিলও বেড়ে উঠেছে অনেক। এই সব কিছু করতে তারা হিমশিম খেয়ে উঠছে। তাই অ্যান্টনিকে প্রস্তাব দেয় যে কোম্পানি যেহেতু সীতা এবং সুজাতার নামে আছে, সুতরাং সীতা তার ভাগের অংশ অ্যান্টনির নামে করে দেবে। এর বিনিময়ে অ্যান্টনিকে তাদেরকে কিছু অর্থ দিতে হবে। অ্যান্টনি শুরুতে রাজি না হলেও যখন সে জানতে পারে যে এই কোম্পানি দিলীপের অনেক প্রিয়, ও যদি আজ বেঁচে থাকতো তাহলে জীবনে এই কোম্পানি বিক্রি করতো না, এটা শুনে অ্যান্টনি প্রস্তাবে রাজি হয়ে যায়। সুজাতার কাছে গিয়ে বলে এভাবে ব্যবসা করলে এই কোম্পানি আর বেশি দিন টিকবে না। এই বলে তাকে ভয় দেখিয়ে সীতার অর্ধেক শেয়ার কিনে নেয়। অ্যান্টনির এই সমস্ত কার্যকলাপ খুব ভালোভাবেই নজরে রাখছিল সতীশ। আর সতীশ কিন্তু সুজাতার প্রাক্তন প্রেমিক ছিল। তাই অ্যান্টনিকে সুজাতার এত কাছাকাছি দেখে রাগে ক্ষোভে গোটা গ্রামে সোফির মিসিং পোস্টার লাগিয়ে দেয়। আর এটা দেখে পুলিশ অ্যান্টনির কাজ ভেবে আরও রেগে যায়। কাজটা করে সতীশ আম্মুকে বলে যে এই অ্যান্টনি এখানে এসেছিল নিজের বউকে খুঁজতে, তা না করে সে অন্য কারো ব্যবসা কিনে নিচ্ছে, তো অন্য কারো বউয়ের সাথে ঘোরাফেরা করছে। তাই আমি ওর পোস্টার লাগিয়ে ওর বউয়ের কথা মনে করিয়ে দিলাম। এরপর আম্মুকে দেখা গেল অ্যান্টনির গাড়িতে। আম্মু বলে তার কোনো পরিবার নেই, একাকিত্ব তাকে ঘিরে ধরেছে, জীবনে অনেক অভাব তার। তখন সে হেসে বলে স্যার আপনিও তো আমার মতোই একা। অ্যান্টনি তখন হেসে উঠে বলে কে বলেছে তোমাকে আমি একা? আর দেখা যায় অ্যান্টনির কাঁধে একটা মহিলার হাত। আম্মু তখন অ্যান্টনিকে বলে স্যার সতীশ আপনাকে নিয়ে সন্দেহ করছে, ওই আপনার বউয়ের মিসিং পোস্টার জায়গায় জায়গায় লাগিয়েছে। ও ভাবছে আপনি এখানে হয়তো কোনো বড় একটা প্ল্যানের সাথে এসেছেন। ও ভাবছে আপনি এখানে আপনার বউয়ের খোঁজ করতে এসে কেন এই সব কিছু করছেন। এখন আবার সুজাতার পিছেও লেগেছেন। ও এগুলো ভালো চোখে নিচ্ছে না। তবে অ্যান্টনি আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে সেই ৪৫ লক্ষ টাকার ব্যাগ ওকে দিয়ে দেয়। দুপুরে দিলীপের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যান্টনি সীতার সাথে দেখা করে। সীতা বলে ২ বছর হয়ে গেল দিলীপ আজ আমাদের মাঝে নেই, খুব অল্প বয়সেও আমাদের ছেড়ে চলে গেছে। তবে এই মায়ের মন এখনও আরেকবার শুনতে চায় ওর মুখ থেকে মা ডাক। কিন্তু মন মানতে না চাইলেও এটাই যে বাস্তবতা। কিন্তু এখনও মনে হয় আজও দিলীপ কোথাও জানি আছে, ওর বাড়ি ফ্যাক্টরি বউয়ের কাছে আজও সে রয়েছে। সীতা এরপরে বলে ঠিক তেমনই আপনি আপনার বউকে মনে করছেন, আপনারও মনে হচ্ছে সেও হয়তো দিলীপের মতোই কোথাও আছে। কথাগুলো শুনে অ্যান্টনি উঠে পড়ল। তার মুখ দেখে মনে হচ্ছে মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে, আর যেন এক প্রতিশোধের আগুন এসে জ্বলছে। বাড়ি ফেরার পথে সতীশ অ্যান্টনির গাড়ির টায়ার পাংচার করে ওর উপরে অ্যাটাক করে, কারণ আম্মুকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সতীশ জিজ্ঞেস করে আম্মু কোথায়, কিন্তু অ্যান্টনি ওকে মারতে চায় না। বলে তোমার জন্য একটা জিনিস আছে, এই বলে গাড়ির দরজা খুলতেই যাবে। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এর মধ্যে সতীশ অ্যান্টনির মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। যাওয়ার সময় সতীশের মোবাইলে আম্মুর ফোন আসে। ও একদম ঠিক আছে আর বলে অ্যান্টনি স্যারের পিছন ছেড়ে দাও, উনি অনেক ভালো একজন মানুষ। এই বলে আম্মু ফোন রেখে দেয়। ফোন রাখতেই সতীশ কি মনে করে অ্যান্টনিকে হসপিটালে ভর্তি করে আসে। যেহেতু অ্যান্টনি সুজাতার বিজনেস পার্টনার, সুতরাং না চাইতেও সুজাতাকে হসপিটালে আসতে হয়। পুলিশের বয়ানে অ্যান্টনি মিথ্যে কথা বলে, সে সতীশের নাম নেয় না। বলে অনেক অন্ধকার থাকার কারণে পিছন থেকে যে আঘাত করেছে তাকে আমি দেখতে পাইনি। আঘাত বেশি গুরুতর না হওয়ায় সুজাতা তার স্কুটি দিয়ে অ্যান্টনিকে বাড়ি পৌঁছে দেয়। কিন্তু বাড়িতে গিয়ে অ্যান্টনি সুজাতার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। বিরক্ত হয়ে সুজাতা সেখান থেকে চলে যায়। আর এরপর ঘটে অদ্ভুত একটা ঘটনা। অ্যান্টনির শরীরের লোম হঠাৎই দাঁড়িয়ে যায়। এরপর এক অদৃশ্য শক্তি অ্যান্টনিকে অনাবরত ঘুষি মেরে ছুঁড়ে ফেলে দেয়। একের পর এক আঘাত আসতেই থাকে। আছাড় খেয়ে মাটি থেকে উঠে হাসতে হাসতে অ্যান্টনি বলে কিরে, অবশেষে তুই এসে পড়লি, তোর জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। ওইদিকে ঘটে গেছে ভয়ানক এক ঘটনা। দিলীপের কবরে পানি জমে নষ্ট হয়ে যায়, সেখান থেকে বের হচ্ছে পচা নোংরা গন্ধ। এখন উপায় একটাই, নিয়ম নীতি মেনে কবর পুনরায় স্থাপন করা। কিন্তু সেখানে অদ্ভুত একটা ব্যাপার হলো, দিলীপের সমস্ত হাড়গুলো তো ঠিকই আছে, কিন্তু মাথার খুলিটাও উধাও। কিন্তু এটা কি করে সম্ভব? কবরের ভেতর থেকে মাথা কোথায় যাবে? এই ঘটনার একদিন পর অ্যান্টনি তার ঘরে বসে কাউকে উদ্দেশ্য করে বলছে, সুযোগ পেয়েছিলে আমাকে মারার, কিন্তু মারলি না, বড্ড ভুল করে ফেললি। ও ব্যথা পেলে তুইও ব্যথা পাস, তাহলে কাজ করি, ওকে এখানে নিয়ে আসি, তোর সামনে ব্যথা দিই। হাসতে হাসতে অ্যান্টনি সিগারেটের ছাই ফেলতেই দেখা যায় টেবিলের উপরে দিলীপের মাথার খুলি। সেটাতে অ্যান্টনি তার সিগারেটের ছাই ফেলছে। আসলে অ্যান্টনি রাতের বেলা কবর খুলে দিলীপের মাথার খুলি নিয়ে এসেছে। কিন্তু ঘটনাটা আসলে কি? এই অ্যান্টনি লোকটা কিসের জন্য এখানে এসেছে? ওর বউ সোফি কোথায়?
আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। আর দিলীপের সাথে ওর কি সম্পর্ক, দিলীপের ব্যবসা বাড়ি কেন এসব কিনে নিচ্ছে। সেদিন অ্যান্টনি সুজাতাদের বাড়ি যায়, ওর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সুজাতা আজ কেন কাজে আসেনি। মা জানায় সুজাতা এরকমই মাঝে মাঝে দিলীপের শোকে কাজে যায় না। সুজাতার বাবা একসময় অনেক বড় গুন্ডা ছিল, কিন্তু এখন প্যারালাইজ হয়ে বাসায় পড়ে থাকে। মায়ের থেকে যখন শুনতে পায় যে এই লোককে বিয়ে করে তার পুরো জীবন নষ্ট হয়ে গেছে, এই কথা শুনে অ্যান্টনি আচমকা সুজাতাকে বিয়ে করার প্রস্তাব দেয়। তার মা তো এক কথায় রাজি হয়ে যায়। সুজাতা না চাইতেও তাকে জোর করতে থাকে। ওর মেয়েকে বোঝায় যে এই বিয়ে করলে সে রানীর মতো থাকতে পারবে, সাথে ফ্যাক্টরিও হাতছাড়া হবে না। বাইরে বসে সুজাতা এবং তার মায়ের কথা শুনে মুচকি হেসে চলে যায় অ্যান্টনি, আর সময় করে কথাটা সীতাকে জানিয়ে আসে অ্যান্টনি। তবে কথাটা শুনে সীতা মোটেও খুশি হয়নি। সে চায় সুজাতা যেন সারা জীবন দিলীপের বিধবা হয়ে থাকুক। হঠাৎ একদিন অ্যান্টনি থানায় গিয়ে পুলিশকে বয়ান দিয়ে আসে যে ওর মনে পড়লো সেদিন ওর মাথায় সতীশ ঘরে ঢুকে আঘাত করেছিল। সেই মতো সতীশকে থানায় হাজিরা দিতে নিয়ে আসলো। সতীশ নিজের দোষ ঠিকই স্বীকার করে নেয়, কিন্তু যখন সে জানতে পারলো যে অ্যান্টনি বয়ান দিয়েছে সতীশ ওর বাড়িতে ঢুকে মেরেছিল, এটা শুনে সে অবাক হয়ে যায়। তাই পুলিশ সতীশকে কয়েকদিনের জন্য জেলে রাখলো। আর অন্যদিকে অ্যান্টনি সুজাতার বিয়ে হয়ে যায়। তবে আরেকদিকে বাসুর রাতে অ্যান্টনি রুমে একা বসে বিড়বিড় করতে থাকে। দেখা যায় মধ্যরাতে রুম থেকে বেরিয়ে বলছে, কোথায় তুই? দেখছিস আমাদের বাসুর রাত, মারতে চাস আমাকে? মার। বিয়ের পরের দিন সকালে সুজাতা অ্যান্টনিকে কিছু না বলেই কাজে চলে যায়। তাই অ্যান্টনিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ফ্যাক্টরির উদ্দেশ্য। অ্যান্টনি কেন যেন অনেক ক্লোজ থাকার চেষ্টা করে সুজাতায়। অ্যান্টনি সুজাতাকে কয়েকদিন যে ছুটি নিতে বলে, যেহেতু তাদের নতুন নতুন বিয়ে হচ্ছে। তাই পরের দিন সুজাতা যেন ফ্যাক্টরিতে না আসতে পারে, এর জন্য অ্যান্টনি সুজাতার বাইকের টায়ার পাংচার করে রেখেছে। কিন্তু এরপরে সুজাতা ফ্যাক্টরিতে চলে আসে। আরেকদিকে সীতা উকিল জোসেফকে নিয়ে ছেলে অনিলের সাথে কয়েকজন গুন্ডা পান্ডা নিয়ে ফ্যাক্টরিতে চলে আসে। উকিল জোসেফ সীতাকে বোঝায় যে দিলীপ তার স্ত্রী সুজাতার নামে এই কোম্পানি লিখে গিয়েছিল, কিন্তু এখন যেহেতু তুমি আরেকটা বিয়ে করে ফেলেছো, তাই এই প্রপার্টি তোমার আর কোনো অধিকার নেই। তাই তোমার অংশের ভাগ সীতা ভাবির নামে করে দাও। এরপরে সুজাতা পরিষ্কারভাবে তাদের জানিয়ে দেয় যে দিলীপ মারা যাওয়ার 2 বছর পর আপনাদের পরিবার থেকে একটা মানুষও কাজের খোঁজ খবর নিতে আসেনি, কিন্তু ভাগের মুনাফাটা ঠিকই মাসের পর মাস খেয়ে গেছেন। এই কোম্পানি আমার, সুতরাং আপনাদের কাউকে এক অংশ লিখে দেব না। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে অ্যান্টনি আবারও একলা বিড়বিড় করতে থাকে, আমি জানি তুই এখানেই আছিস, দেখ তোর পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলাম। তখনই দেখা যায় সুজাতার পাশে আবারও সেই মুখোশ পরা আত্মা চলে আসে। এক দৃষ্টিতে অ্যান্টনির দিকে তাকিয়ে থাকে। এটা শুধুমাত্র অ্যান্টনির ডিলিউশন। লোকটাকে দেখে অ্যান্টনি হেসে বলে, স্বাগতম তোমাকে। তখনই অনিলের গুন্ডারা অ্যান্টনির উপর অ্যাটাক করলে অ্যান্টনি একাই সবাইকে মেরে উকিল সহ ভাগিয়ে দেয়। কিন্তু সুজাতার মনে এখনও অনেক প্রশ্ন, আসলে কি চায় অ্যান্টনি? এই কয়েকদিন আগে অনিলদের মারপিট করে ফ্যাক্টরি থেকে ভাগালো, সেই অ্যান্টনি এখন কোম্পানির অংশ হস্তান্তর করে ফ্যাক্টরি বন্ধ করিয়ে দেয়। আর দেখা যায় ফ্যাক্টরি বন্ধ হওয়ায় সীতা বেশ খুশি। সে গ্রামের সবাইকে ক্ষীর খাওয়াচ্ছে। কনস্টেবল আশরাফ অ্যান্টনির এই আচরণ দেখে বেশ চিন্তিত। সেও বুঝতে পারছে না আসলে অ্যান্টনি কি চায়। এর মধ্যে সুজাতা বাড়ি পালিয়ে বাপের বাড়ি চলে আসে। তার মাকে বলে, এই লোকটার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো না। আমার সাথে অদ্ভুত আচরণ করে, মনে হচ্ছে যেন পূর্বের কোনো প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। অ্যান্টনির সাসপিশিয়াস আচরণ বেড়ে গেলে একটা সময় সুজাতা সাহস করে জেদ করে তাকে জিজ্ঞেস করে। তখন দেখা যায় অ্যান্টনির শরীরের লোম আবার দাঁড়িয়ে যায়, আর দেখে সুজাতার পেছনে দাঁড়িয়ে থাকা সেই মুখোশ পরা আত্মা রাগে ফুঁসতে থাকে। এর মধ্যে বাড়িতে আসলো কনস্টেবল আশরাফ। কনস্টেবল এতদিন ধরে পার্সোনালি লুকিয়ে লুকিয়ে দিলীপ ও অ্যান্টনির সম্পর্কিত ঘটনা বেশ কিছুদিন ধরে তদন্ত করছিল। আর এখন এই পুরো গল্পের কাহিনীটা রিভিল হয়। দিলীপ দুবাই গিয়ে মাত্র 2 বছর কাজ করেছে, সেখান থেকে ফিরে এত বিশাল বাড়ি, এত বড় একটা ফ্যাক্টরি বানিয়েছে। এখন দেখে তো এটাই মনে হয়েছে যে দুবাইও হয়তো কোনো লটারি জিতেছে, না হলে কোনো বাড়িতে ডাকাতি করেছে। লটারি তো আর লাগেনি, কিন্তু দিলীপের আরও একটা পরিচয় ছিল, সেটা হচ্ছে ও অনেক বড় একটা চোর ছিল। এতদিন দিলীপকে নিয়ে আমরা কোনো সন্দেহ করিনি, কিন্তু একদিন লোকাল পেপারে দিলীপের এক পার্টনার সাফি হত্যা মামলার খবর আসে। সাফি দুবাইয়ের এক বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল। চুরি করে বেঁচে পালানোর সময় ও ঘরের এক মহিলাকে মাথায় মেরে হত্যা করে ফেলে, যেটা দেখে রাগে মহিলার স্বামী সাফিকে গলা টিপে মেরে ফেলে। এখন এটুকুই খবরে লেখা ছিল, তবে বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমি সাফির বাড়ি গিয়েছিলাম। এখন খবরে তো এটাই লেখা ছিল যে ঘরে 2 না 1জনই ঢুকেছিল, কিন্তু সাফির বাড়ি গিয়ে জানতে পারলাম, আপনার ছবি দেখিয়ে জানতে পারলাম
আপনি কিছুদিন আগেই সাফির বাড়ি গিয়েছিলেন, আর সাফির বাড়ির লোকের কথা অনুযায়ী সেদিন ডাকাতি করতে সাফি একা যায়নি, ওর সাথে দিলীপও ছিল। আর খুনটা সাফি করেনি, দিলীপ করেছে। দিলীপ সেই বাড়ির সমস্ত টাকা চুরি করে গ্রামে এসেছিল, এর জন্যই ওর এত বিলাসিতা। এর সব থেকে বড় রহস্য এখন ফাঁস হয়। দুবাইয়ের যে বাড়িটা চুরি করতে গিয়েছিল ওরা দুজন, সেই বাড়ির আর কারো না বরং অ্যান্টনির। আর বাড়িতে যে মৃত্যু মহিলাটা ছিল সেই মহিলাটা সোফি, অর্থাৎ অ্যান্টনির স্ত্রী। আর যে সাফিকে হত্যা করেছিল সে আর কেউ না, স্বয়ং অ্যান্টনি। কনস্টেবল আশরাফ তখন অ্যান্টনিকে বলে, আপনি এখানে আপনার স্ত্রীকে খুঁজতে আসেননি, বরং এসেছেন ওই চুরি হওয়া টাকা ফেরত নিতে। আমি যেহেতু সব কিছু জেনে গিয়েছি, সুতরাং আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে একটা বড় অ্যামাউন্ট দিতে হবে। আর যদি আপনি টাকা দিতে রাজি না হন তাহলে বালান হত্যা মামলায় আপনাকে ফাঁসিয়ে দিতে আমার সময় লাগবে না। আর যদি আমাকে মেরে ফেলার চিন্তা করেন তাহলে আরও একটা ভুল করবেন, কারণ এই কেসের একটা পুরো ফাইল কপি আমার কাছে আছে, যেটা সময় মতো বেরিয়ে আসবে। এখন আপনাকে 2 দিন সময় দিলাম, ভেবে দেখেন। অ্যান্টনি তখন আশরাফকে বলে, আপনি সত্যি এগুলো ভাবছেন? জানেন দিলীপ আমার ঘর থেকে কত টাকা নিয়েছে? এই মাকান আর ফ্যাক্টরি তৈরি করতে ওর 20%ও খরচ হয়নি। এই ভেবে এখানে আসি, কিন্তু টাকার খোঁজ কোথাও পেলাম না। সুজাতাকে বিয়ে করে ফাঁসিয়েছি, ভেবেছি হয়তো টাকার ব্যাপারে কিছু জানে, কিন্তু তাও দেখছি কোনো লাভ হয়নি। তাহলে আপনারা কি ভাবছেন, সব গল্পের রহস্য এখানেই শেষ, নাকি অ্যান্টনি আশরাফকে এতক্ষণ যা বললো যে সে শুধুমাত্র এখানে টাকার জন্য এসেছে, এটা একেবারেই ভুল? আসলে সব থেকে বড় টুইস্ট এখন বলছি। সেদিন রাতে অ্যান্টনির দুবাইয়ের বাড়িতে দিলীপ সোফিকে মেরে টাকা চুরি করে পালানোর পর সোফিকে নিয়ে অ্যান্টনি হাসপাতালে যাওয়ার পথেই সোফি মারা যায়। আর সেদিন শুধু সোফি মারা যায়নি, বরং তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি। অর্থাৎ অ্যান্টনি একসঙ্গে দুজনকে হারিয়েছে। এই ঘটনার ধাক্কা সামলাতে না পেরে অ্যান্টনি সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত হয়। আর এই রোগের পেশেন্টরা তাদের সামনে এমন এমন কিছু জিনিস দেখে যেটা বাস্তবে নেই, অর্থাৎ হ্যালুসিনেশন। আর এর জন্য তাকে মেন্টাল হসপিটালে কাটাতে হয় বছরের পর বছর। কিন্তু সময়ের সাথে অ্যান্টনি সুস্থ হয়ে পড়লেও ওর মাথায় প্রতিদিন সেদিন রাতের ঘটনা চলতে থাকতো। এখনও গিল্টি ফিল করে যে হয়তো সেদিন আরেকটু চেষ্টা করলে সোফিকে বাঁচাতে পারতো সে। আর এই অনুতপ্ত তার মাথায় সবসময় কাজ করে। আর শুরুতে যে মহিলার হাত আপনারা দেখছিলেন এবং যার আত্মা বারবার দেখানো হচ্ছিল অ্যান্টনির পাশে, সে আর কেউ না বরং অ্যান্টনির স্ত্রী সোফি। আর ওই মুখোশ পরা লোকটার আত্মাকে যে বারবার অ্যান্টনি দেখছিল, ওটা হচ্ছে দিলীপের আত্মা। আর সময় যত বাড়ে অ্যান্টনির প্রতিশোধের আগুন ততই জ্বলতে থাকে। আর এই প্ল্যান মাপিয়ে অ্যান্টনি প্রতিশোধ নিতে দিলীপের গ্রামে আসে। কিন্তু যখন সে জানতে পারে দিলীপ অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন সে চিন্তা করে জীবন দশা না হলেও সে তার আত্মার উপরে বদলা নেওয়ার চেষ্টা করবে। দিলীপের আত্মাকে পদে পদে কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এর জন্যই দিলীপের জীবনের সব থেকে ভালোবাসার মানুষ সুজাতাকে বিয়ে করে নেয়, আর ওর স্বপ্নের ফ্যাক্টরি বন্ধ করিয়ে দেয়, আর বাড়িটাও কিনে নেয়। সুতরাং কবর, ভালোবাসার মানুষ, ফ্যাক্টরি, বাড়ি সব কিছুই আস্তে আস্তে ধ্বংস করতে থাকে অ্যান্টনি। অ্যান্টনি চায় গ্রামের প্রত্যেকটা মানুষের কাছ থেকে দিলীপ নামক নামটা যেন মুছে যায়, তবেই অ্যান্টনির প্রতিশোধ মিটবে। ওইদিকে আশরাফ চলে যায় দিলীপের বাড়ি। সেখানে গিয়ে বলে, আমি খুব ভালো করেই জানি দিলীপের চুরি করার টাকা আপনাদের বাড়িতেই রয়েছে। আমার কাছে দিলীপের বিরুদ্ধে সমস্ত এভিডেন্স আছে, সুতরাং টাকা যদি নিজেদের মধ্যে ভাগ করে ফেলি তাহলে আমি মুখ বন্ধ রাখতে রাজি আছি। আর যদি আপনারা রাজি না হন তাহলে গোটা গ্রামের সামনে আপনাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেব। কিন্তু আসলে আশরাফ তো জানে না যে তাদের কাছে দিলীপের চুরি করা একটা টাকাও নেই। তবে আশরাফ ওদের কথায় বিশ্বাস করে না। তখন ওদেরকে ব্ল্যাকমেল করে চলে যাচ্ছিলই, হঠাৎ সীতা মাথা ঠান্ডা করে তাকে বসতে বলল। এরপর ঠান্ডা জুস এনে তার সামনে দেয়। আশরাফ জুসে কয়টা চুমুক দিলে সীতা বলে ওঠে, স্যার আপনি জানেন তো আমার স্বামীর অন্য এক মহিলার সাথে সম্পর্ক ছিল। উনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে অন্য মহিলার সাথে চলে যেতেন, আমার সম্মান মাটিতে মিশে যেত। এরকমটা সে একদিন করবে এটা ভেবে আমি বিষ এনে রেখেছিলাম ওনাকে মারার জন্য। তবে এর আগেই তিনি চলে গেলেন। কথাটা শুনে আশরাফ বুঝে যায় যে তার সময় শেষ। উঠে দাঁড়িয়ে পরক্ষণে বিষ খেয়ে ছটফট করে মারা যায় আশরাফ। সীতার অর্ডারে সবাই ওর বডি বাগানে পুঁতে রাখে। আর একদিকে এইসবের মাঝেও সতীশ চালাকি করে আশরাফের ঘরে ঢুকে থানার লকারের চাবি নিয়ে দিলীপ কেসের ফাইলের সেকেন্ড কপি চুরি করে নেয়। অন্যদিকে সুজাতা অ্যান্টনির উপরে বিরক্ত হয়ে বাড়ি চলে আসে। ওই সময় সতীশ বাড়িতে এসে দিলীপ অ্যান্টনির সাথে যা যা করেছে সেগুলো সব কিছু সুজাতাকে জানিয়ে দেয়। এতদিন যে ভুল ধারণা নিয়ে সুজাতা দিলীপের স্মৃতি আঁকড়ে বেঁচেছিল, এই ভুল ধারণা ভাঙতেই শেষবারের মতো অ্যান্টনিকে ধন্যবাদ দিয়ে যাওয়ার সময় ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে যায়। কিন্তু সীতাদের বিপদ যে এখনও কাটেনি।
তাই সে সাফিদের বাড়ি গিয়ে সব মানুষ একত্রিত করে অ্যান্টনিকে মারার প্ল্যান করে। সেই মোতাবেক রাতে গুন্ডা নিয়ে অ্যান্টনিকে মারতে আসে, কিন্তু অ্যান্টনিকে মারা তো এত সহজ না, তাই অ্যান্টনি সব গুন্ডাদের মেরে শায়েস্তা করে। সীতা অ্যান্টনিকে বলে, আমার ছেলেটা মরে যাওয়ার পরও ওর আত্মাকে শান্তিতে থাকতে দিলে না। অ্যান্টনি তখন বলে, এই গোটা গ্রামের প্রতিটা মানুষের মন থেকে এই দিলীপ নামটা আমি আজীবনের জন্য মুছে ফেলব। দিলীপের সমস্ত চিহ্ন এই গ্রাম থেকে মুছে আমি যাব। ঈশ্বর ওকে শাস্তি দিলেও আমার শাস্তি এখনো পূরণ হয়নি, আমার শাস্তি এখনো অনেকটা বাকি আছে। কথাগুলো বলার সময় অ্যান্টনি আবারও দিলীপের আত্মা তার ভিশনে দেখতে পায়। অ্যান্টনির চোখে দিলীপ বারবার আসছে, কারণ সে দেখছে যে কিভাবে অ্যান্টনি তার পদে পদে জিনিসগুলো ধ্বংস করে দিচ্ছে। সাফির বাবা কিছু গুন্ডা নিয়ে অ্যান্টনিকে মারতে আসলে অ্যান্টনি একে একে সবাইকে শেষ করার পর সীতার সামনে তার ছোট ছেলে অনিলকে ঘাড় মটকে মেরে ফেলে। আর সেদিন রাতেই সুজাতা এবং সতীশ থানায় এসে দিলীপের সমস্ত কেস ফাইল পুলিশকে দিয়ে অ্যান্টনিকে গ্রেফতার করতে বলে। আরেকদিকে প্রাণের ভয়ে শশাঙ্ক আশরাফের খুনের দায় নিয়ে আত্মসমর্পণ করে, পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। পরে পুলিশ শশাঙ্ক ও সীতাকে গ্রেফতার করে নিয়ে যায়। আরেকদিকে অনিলের বডি পুলিশ কোথাও খুঁজে পায়নি, কারণ অ্যান্টনি অনিলের বডি নিজের বাড়ির নিচে পুঁতে রেখেছে। গ্রামে দিলীপ সহ তার পরিবারের সকল সত্য সবার সামনে আসলে গ্রামবাসীরা ওদের বাড়ি এবং দিলীপের নামে যাবতীয় যা ছিল সেগুলো গ্রামবাসীরা ভেঙে ফেলে, ঠিক যেমনটা স্বৈরাচারের পতনের পর হয়েছে। আসলে সীতা এখনও জানে না যে অনিল আর বেঁচে নেই, তাই সে বালানের খুনের কেসে অনিলকে বাঁচানোর জন্য আশরাফকে মারার দায় নিজের কাঁধে নিয়ে নেয়। আগে একসময় যেখানে গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে ছিল দিলীপের মা, এখন সেটা পরিবর্তন হয়ে গ্রামে জনে জনে প্রত্যেকে বলছে যেমন মা তেমনই ছেলেরা। সুতরাং দিলীপের যে সম্মান নিয়ে ওরা এতদিন গ্রামে থাকতো, সেই সম্মান এক নিমিষেই ধুলোয় মিশে যায়। ফলে এই অপমান সহ্য করতে না পেরে সীতা থানায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর তখনই দেখা যায় অ্যান্টনি সবাইকে অবাক করে থানায় এসে আত্মসমর্পণ করে, কারণ অ্যান্টনির কাজ সম্পূর্ণ হয়েছে। সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে। অ্যান্টনির প্রতিশোধ পূরণ হলো। অ্যান্টনি পুনরায় দিলীপকে আবারও মারল। ওর চোখের সামনে দিলীপের গোটা পরিবার শেষ হয়ে গেল। না রইল বাবা, না রইল মা, না রইল ভাই, না রইল স্ত্রী আর ফ্যাক্টরি। অ্যান্টনি এখন জেলে বন্দী এবং তার পাশে বসে রয়েছে তার মৃত্যু স্ত্রীর আত্মা সোফি। অবশেষে নিজের প্রতিশোধ পূরণ করে দিলীপের আত্মাকে দেখে তাচ্ছিল এক হাসি দিয়ে অ্যান্টনি বলল, ওয়েলকাম ব্যাক দিলীপ। আর এখানেই শেষ হয় এই মুভির কাহিনী। একটা দারুণ ইউনিক রিভেঞ্জ স্টোরি আমরা দেখতে পেলাম। মালায়ালাম মুভি যে একের পর এক মাস্টারপিস আমাদের দিয়েই যাচ্ছে, সেটার একটা প্রশংসা করতেই হয়। এবার একটু জেনে নেই এই মুভির যে নাম রর্শাক, এটার আসল অর্থ কী। রর্শাক এটা হলো একটা মানসিক টেস্ট, যেটা মানসিক অসুস্থতা শনাক্ত করতে ব্যবহার করা হয়। আপনারা বিভিন্ন হলিউড মুভিতে এগুলো দেখেছেন, যেমনটা একটা মুভির রেফারেন্স দেই, এই যেমন ওয়াচম্যান 2009, এই মুভিটা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন রর্শাক টেস্টটা আসলে কি। 1921 সালে এক মনোবিজ্ঞানী হারম্যান রর্শাক এটাকে প্রথম আবিষ্কার করেছিল। এটা যাদের উপরে ব্যবহার করা হয় যারা মেন্টালি সিক থাকে, তাদেরকে বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে। আর এই মুভিটাও একটা রর্শাক টেস্টের মতোই। যেমন আপনি এই মুভিটাকে কি নজরে দেখবেন, একটা সাইকোলজিক্যাল থ্রিলার নাকি একটা হরর থ্রিলার, এটাকে সাইকোলজিক্যাল হিসেবেই ধরতে হবে, কারণ ভালো করে দেখলে বুঝবে যে অ্যান্টনি কিন্তু সবসময় দিলীপের আত্মাকে দেখতো, যেটা ছিল তার ডিলিউশন। কিন্তু আসলে এই মুভিতে কিন্তু কোনো আত্মাকে অরিজিনালভাবে দেখানো হয়নি, যেটা দেখানো হয়েছে সেটা শুধুমাত্র অ্যান্টনির ভিশনে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেশি বেশি করে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর নতুন নতুন ইউনিক মুভির এক্সপ্লেনেশন দেখতে অবশ্যই চোখ রাখুন। দেখা হবে পরবর্তীতে কোনো মুভির সাথে।